দেখো তোমরা সবাই জানো যে আরআরবি এনটিপিসি এক্সাম 2025 গ্র্যাজুয়েট লেভেলে যেটা, সেটা কিন্তু অলরেডি শুরু হয়েছে 5 তারিখ থেকে এবং চলবে সেটা 22 তারিখ পর্যন্ত। দেখা গেছে কি 5ই জুন যেসব কোশ্চেনগুলো এসছে ঠিক একই কোশ্চেন 6ই জুন আসতে দেখা গেছে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু একদিন দুদিন পরীক্ষা হতেই কিন্তু কোশ্চেন রিপিটেশন শুরু হয়ে গেছে। তাই অবশ্যই যেটা 6 তারিখের কোশ্চেন আসবে সেটা 7 তারিখ আসবে না বা 10 তারিখ আসবে না, তার কোনো গ্যারেন্টি নেই। তো অবশ্যই যাদের পরবর্তীতে পরীক্ষা আছে, অর্থাৎ 10 তারিখ আছে, 13 তারিখ আছে, 22 তারিখ আছে, 20 তারিখ আছে, তারা কিন্তু অবশ্যই এই যে 4, 5, 6 তারিখে যেসব পরীক্ষাগুলো হচ্ছে এগুলোর অ্যানালাইসিস কিন্তু অবশ্যই দেখে যাও। যারা এনটিপিসি পরীক্ষা দিতে যাবে তাদের কিন্তু অবশ্যই অন্ততপক্ষে তোমার আগের পরীক্ষাগুলোর অ্যানালাইসিস দেখে যাও, খুবই জরুরি। কেননা কোন কোন টপিক থেকে বেশি পরিমাণে প্রশ্ন তুলছে সেই সবগুলো তুমি একবার দেখে যেতে পারবে, অথবা কোন কোন বিষয় থেকে কী রকম হারে প্রশ্ন আসছে সেটা তুমি দেখতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার হলো কোশ্চেন কিন্তু অলরেডি রিপিট হয়েছে, যেটা আমরা পরবর্তীতে যখন পরীক্ষা দিতে যাবো তখন আমাদের কাজে লাগবে। আর এছাড়া আমরা দেখেছি রেলের প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু কোশ্চেন রিপিট হয়, তার জন্য অ্যানালাইসিসটা দেখে যাওয়া খুবই জরুরি। আর এখানে আমি 6 তারিখের অল শিফট অর্থাৎ 3টে শিফটের ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটা শিফটেরই 40 নম্বর করে 120টা টোটাল কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করেছি। এখান থেকে তুমি একটা দুটো কিন্তু কমন পরবর্তীকালে পেয়ে যাবে। এখানে যেহেতু আমি 6 তারিখের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় 3টে শিফটেরই কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, তাই কিন্তু এখানে তুমি অনেকগুলো কোশ্চেন দেখতে পাবে। দেখো প্রথম প্রশ্ন ছিল, দেখো 1929 সালে লাহোর কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো দেখো এখানে 1929 সালে 31শে ডিসেম্বর কিন্তু তৎকালীন পাঞ্জাব প্রদেশের রাজধানী অর্থাৎ লাহোরে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা বার্ষিক অধিবেশন বসে, এবং এই অধিবেশনের দাবি ছিল বা লক্ষ্যই ছিল হচ্ছে পূর্ণ স্বরাজ দাবি করা। দেখো ওখানে কংগ্রেসের মূল লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয় পূর্ণ স্বরাজ। আর জওহরলাল নেহরু এই অধিবেশনের সভাপতিত্ব নির্বাচিত হন, অর্থাৎ এই যে 1929 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি করেছিলেন হচ্ছে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, স্বদেশী আন্দোলন যা বিদেশি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিল এটি কোন সালে শুরু হয়েছিল? এখানে অপশন ছিল 1857, 1905, 1919 নাকি 1942। তো এখানে দেখো 1905 সালে 7ই আগস্ট বাংলার কলকাতা টাউন হলে স্বদেশী আন্দোলন ঘোষণা করা হয়। 1905 সালের জুলাই মাসে ভারতের তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। যখন দেশভাগ ঘোষণা করা হয় তখন ভারতীয় জাতীয় কংগ্রেস বাংলায় স্বদেশী আন্দোলন শুরু করে। স্বদেশী আন্দোলনের একটি প্রতিবাদ আন্দোলন হিসাবে শুরু হয়েছিল, যা দেশের বয়কট আন্দোলনকে জন্ম দেয়। বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল আর লালা রাজপথ রায় স্বদেশী আন্দোলনের বিশিষ্ট ব্যক্তি। প্রশ্নটা ঘুরিয়ে এভাবে আসতে পারে যে স্বদেশী আন্দোলনের 3জন ব্যক্তির নাম বলো। বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এবং লালা রাজপথ রায়। এই আন্দোলন দুটির প্রধান লক্ষ্য ছিল দেশীয় পণ্যের ব্যবহার অর্থাৎ এবং বিদেশি পণ্য বর্জন, অর্থাৎ বিদেশ থেকে যে পণ্যগুলো আনা হয় সেগুলোকে বর্জন এবং দেশীয় যে পণ্যগুলো আছে সেগুলোর ব্যবহার। 1906 সালে কলকাতা অধিবেশনে দাদাভাই নৌরোজি সভাপতিত্ব এই প্রস্তাবটা পাশ হয়। পরের প্রশ্ন ছিল, রেখা গুপ্তা কোন রাজনৈতিক দলের সদস্য? কংগ্রেস, আম আদমি পার্টি নাকি ভারতীয় জনতা পার্টি নাকি সমাজবাদী পার্টি? তো দেখো এটা কি বলেছে, রেখা গুপ্তা একজন ভারতীয় রাজনীতিবিদ এবং দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী। তিনি বর্তমানে দিল্লির বিধানসভার শালিমার বাগ থেকে একজন বিধায়ক। তিনি ভারতীয় জনতা পার্টির একজন রাজনীতিবিদ। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অর্থাৎ IOC সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? দেখো সম্প্রতি জিম্বাবুয়ের 41 বছর বয়সী ক্রিস্টি ক্রাভেন্টি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ IOCর 10তম সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচন এবং চার্জ দেখো 20 মার্চ 2025 গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল 144তম ICC অধিবেশন, এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন 23শে জুন 2025। রাষ্ট্রপতির মেয়াদ কতদিন থাকবে? 8 বছর অর্থাৎ 2033 সাল পর্যন্ত। প্রাক্তন রাষ্ট্রপতি টমাস বাথ 23শে জুন 2025 তারিখে পদত্যাগ করেন। ঐতিহাসিক অর্জন, প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান IOC সভাপতি। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, প্রথম মহিলা সভাপতি যদি বলেন তাহলে কিন্তু ইনি ক্রিস্টি ক্রাভেন্টি হলেন IOCর প্রথম মহিলা সভাপতি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের শিফট প্লাস ট্যাব একসাথে চাপলে কি হয়? দেখো যখন তুমি শিফট প্লাস ট্যাব চাপবে তখন কার্সার বা নির্বাচনটি পূর্ববর্তী ইনপুট ক্ষেত্রে বা ফোকাস এলাকায় চলে যাবে। এই কিবোর্ড শর্টকাটটি সাধারণত ফর্ম পূরণ করার সময় ট্যাব বা নেভিগেশন ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, বিনিয়োগ, উৎপাদন এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে 2014 সালে নিম্নলিখিত কোন প্রকল্পটি চালু করা হয়েছিল? 2014 সালে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কিল ইন্ডিয়া মিশন চালু করেছিলেন। এর লক্ষ্য ছিল বিভিন্ন শিল্পের জন্য যুবকদের দক্ষ প্রশিক্ষণ প্রদান এবং তাদের কর্মসংস্থানের যোগ্য করে তোলা। এর স্লোগান ছিল দক্ষ যুবক সক্ষম ভারত। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে স্কিল ইন্ডিয়া। 2014 সালে যে প্রকল্পটি চালু করা হয়েছিল সেটার নাম ছিল স্কিল ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, ডক্টর ভি নারায়ণ কখন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? দেখো, ডক্টর ভি নারায়ণ 14 জানুয়ারি 2025 তারিখে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি লিকুইড প্রোফাইল সিস্টেম সেন্টার অর্থাৎ LPSGর পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ক্রায়োজেনিক ইঞ্জিন প্রযুক্তির উন্নয়নে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। 2024 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্মিত কোন দেশে একটি সরকারি সফর করেন যা 43 বছরের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর ছিল, অর্থাৎ যা গত 43 বছর ধরে কোনো প্রধানমন্ত্রী ওই দেশে সফর করেনি, একমাত্র নরেন্দ্র মোদী করেছেন। সেটা কোন দেশ? সৌদি আরব, কুয়েত, ভুটান নাকি ব্রাজিল? তো এটার জন্য সঠিক উত্তর হবে কুয়েত। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের 21-22 ডিসেম্বর কুয়েতে একটি সরকারি সফর করেন যা 43 বছরের মধ্যে এটি ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম কুয়েত সফর। এই সফরে তিনি কুয়েতের আমির শেখ মেসাল আল মোহাম্মদ আল জাবের আল সাহেবের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কৌশলগত ও অংশীদারিত্বের স্তরে উন্নত করার বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুয়েতের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ মোবারক অল কারিব এ ভূষিতও করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের কথা বলা হয়েছে? তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন খ, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি অর্থাৎ DPSP। এটা কত ভাগে আছে? আমরা ভাগ 4-এ কিন্তু দেখতে পাই DPSP। বিনামূল্যে আইনি সহায়তা ভারতীয় সংবিধানের 29 ক অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যা চতুর্থ অংশে পড়ে এবং নির্দেশিকা নীতিমূলক একটির অংশ, অর্থাৎ DPSPর মধ্যে আছে, যেটা 4 নম্বর ভাগের মধ্যে পড়ে, আমরা জানি। পরবর্তী প্রশ্ন দেখো, ডিএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল ব্যবহার করা হয় না কেন? তো এটার জন্য সঠিক উত্তর হবে ডিএনএতে সাইটোসিনের ডিঅ্যামিনেশনের মাধ্যমে ইউরাসিল তৈরি হতে পারে, যার ফলে ত্রুটি শনাক্তকরণ কঠিন হয়ে পড়ে। দেখো ডিটেলসে দেখো, ডিএনএতে থাইমিন ব্যবহার করা হয় কারণ সাইটোনিনের ডিঅ্যামিনেশনের ফলে ইউরাসিল তৈরি হতে পারে। যদি ইউরাসিল ইতিমধ্যেই ডিএনএ উপস্থিত থাকে তাহলে কোষ বলতে পারবে না যে এটি আসল ইউরাসিল নাকি সাইটোসিনের ডিঅ্যামিনেশনের তৈরি ফলে যেটা হয়েছে সেটা। অতএব ডিএনএতে থাইমিন ব্যবহার করা হয় যাতে ডিএনএ মেরামত প্রক্রিয়া ত্রুটিগুলি শনাক্ত এবং সংশোধন করতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক রাজাদের কোন রাজকন্যাকে বিয়ে করেছিলেন? কুমার দেবী, মৃগা দেবী নাকি ধ্রুমশ্যামিনী নাকি কুবের নগরী? তো এটার জন্য সঠিক উত্তর হবে কুবের নগরী। দেখো, ওখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার পিতা অর্থাৎ সমুদ্রগুপ্তের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সাম্রাজ্যকে আরও কিছুটা শক্তিশালী ও সংরক্ষিত করতে চেয়েছিলেন এবং চন্দ্রগুপ্ত নাগ রাজবংশের রাজকন্যা কুবের নাগকে বিয়ে করেছিলেন। এর ফলে রাজবংশের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তিনি তার কন্যা প্রভাবতীকে বকাটক রাজ্য দ্বিতীয় রুদ্রসেনের সাথে বিবাহ দেন। এই সম্পর্কের মাধ্যমে চন্দ্রগুপ্ত শকের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে, যা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বিবাহ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়। কদম্ব রাজবংশ রাজকন্যাকেও গুপ্ত রাজবংশে বিবাহিত করা হয়েছিল। এই বিবাহের সম্পর্কের মাধ্যমে দ্বিতীয় চন্দ্রগুপ্তর খ্যাতি দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের জন্য বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করা হয়। এখানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিল বা কে ধারণ করেছিল, তখন হয়ে যাবে উত্তরটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 2025 সালের জুন মাস পর্যন্ত ভারতের কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ সিএজি অর্থাৎ ক্যাগ কত নম্বরে আছে? আর্টিকেলটা একটু জেনে রাখো, 148 148 নম্বর ধারায় কিন্তু রয়েছে ক্যাগের উল্লেখ। তো এটার জন্য সঠিক হতে হবে কে সঞ্জয় মূর্তি কিন্তু বর্তমান আমাদের ক্যাগ রয়েছেন। দেখো, ভারতের বর্তমান নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল অর্থাৎ ক্যাগ হলেন কে সঞ্জয় মূর্তি। তিনি গিরিশচন্দ্র মুর্মুর পরিবর্তে স্থলাভিষিক্ত হন এবং 20 নভেম্বর 2024 তারিখে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের 148 নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতের রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন।
নিচের পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি অসমোসিসের সঠিক উদাহরণ? উদ্ভিদের শিকড় থেকে কাণ্ডে জল চলাচল। দেখো, এটার জন্য সঠিক হতে হবে উদ্ভিদের শিকড় থেকে কাণ্ডে জল চলাচল। অভিস্রাবণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জল একটি নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে অর্ধবেদ্য পদ্মার মাধ্যমে প্রবাহিত হয়। উদ্ভিদের শিকড় দ্বারা মাটি থেকে জল শোষণ এই প্রক্রিয়ার উপর ভিত্তি করেই হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 44তম সংশোধনী অর্থাৎ 1992 সালে কোন নগর সংস্থাটি ধীরে ধীরে বিলুপ্ত করা হয়? তো এটার জন্য সঠিক উত্তর হবে অববাহিত এলাকা কমিটি। দেখো, 1992 সালে 74তম সাংবিধানিক সংশোধনী কার্যকর হওয়ার পর নগর, স্থানীয় ও সংস্থাগুলি একটি স্পষ্ট 3 স্তরের কাঠামো তৈরি করা হয়েছিল: পৌর কর্পোরেশন, নগরপালিকা এবং নগর পঞ্চায়েত। পরবর্তীকালে শহর কমিটির মতো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ তারা সাংবিধানিকভাবে স্বীকৃত সংস্থা ছিল না। প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় ক্রীড়াবিদকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসির অলিম্পিকের অর্ডার খেতাবে ভূষিত করেছে? ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রাকে 2024 সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসির অলিম্পিক অর্ডার প্রদান করবে। অলিম্পিক আন্দোলনে তার অসামান্য অবদানের জন্য, যার মধ্যে একজন ক্রীড়াবিদ হিসাবে তার কৃতিত্ব এবং অলিম্পিক মূল্যবোধ প্রচারে তার ভূমিকা অন্তর্ভুক্ত, এই সম্মান দেওয়া হয়েছে। সম্রাট কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? অপশানে ছিল জৈন ধর্ম, বৈদিক ধর্ম, বৌদ্ধ ধর্ম নাকি শৈব ধর্ম। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ গ, বৌদ্ধ ধর্ম। কনিষ্ক কুষাণ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। কুষাণ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন কজুল কদফিসেস। কনিষ্ক খ্রিস্টীয় প্রথম শতাব্দীর দিকে রাজত্ব করেছিলেন এবং কুষাণ রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। প্রশ্ন এভাবে ঘুরে আসতে পারে, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তখন কিন্তু হয়ে যাবে কনিষ্ক। ঠিক আছে, কনিষ্কের সময়কালে কুষাণ শাসন ভারতীয় উপমহাদেশের উত্তর অংশে যেটা বিস্তৃত ছিল, তোমার উত্তর অংশে যে কাশ্মীর থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত, কিন্তু এই অঞ্চলটাই যদি আমরা দেখি, এই অঞ্চলটাই কিন্তু কুষাণ সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। তাছাড়া এটাও জেনে রাখো, 4 নম্বর যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটা কিন্তু আয়োজন করেছিল কনিষ্ক। পরবর্তী প্রশ্ন ছিল, সংবিধানের 31A কিসের সাথে সম্পর্কিত ছিল? সাম্যতার অধিকার, সম্পত্তির অধিকারের অবসান, শিক্ষার অধিকার নাকি ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো এটার জন্য সঠিক উত্তর হবে সম্পত্তি অধিকারের বিলোপ অর্থাৎ অপশন বি। দেখো, মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়ার সময় সংবিধানে 31 ক অর্থাৎ 31A অনুচ্ছেদ যুক্ত করা হয়। এটা ছিল মূলত, এটার উদ্দেশ্য ছিল কৃষি সংস্কার এবং রাষ্ট্রকৃতিক সম্পত্তি অধিকারের মতো বিষয়গুলিকে কিছুটা হলেও বিচারিক পর্যালোচনার বাইরে রাখা। পরবর্তী প্রশ্ন ছিল, ভারতীয় সংবিধানের 105তম সংশোধনী সেটা কিসের সাথে সম্পর্কিত? এখানে যেটা দেখো, সংবিধান সংশোধনী হয় 368 নম্বর সংবিধান ধারা অনুযায়ী, যেটা নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। তো এখানে প্রশ্ন বলছে 105 নম্বর সংবিধান যে সংশোধন ছিল সেটা কিসের সাথে সম্পর্কিত? জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, নাকি জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান, নাকি রাজ্যগুলিকে তাদের নিজস্ব ওবিসি তালিকা তৈরির অধিকার প্রদান, নাকি নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া সংশোধন। তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন গ। দেখো, রাজ্যগুলিকে তাদের নিজস্ব ওবিসি তালিকা তৈরির অধিকার প্রদান করা ছিল এই যে 105 নম্বর সংবিধান সংশোধন, সেটার উদ্দেশ্য। এখানে দেখে নাও, সংবিধান 105 নম্বর সংশোধনীতে আইন 2021-এ স্পষ্ট করা হয়েছিল যে রাজ্যগুলির তাদের নিজস্ব ওবিসি অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী তালিকা নির্ধারণের অধিকার রয়েছে। সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই কিন্তু এই সংশোধন বিলটা আনা হয়েছিল। পরের প্রশ্ন, 15 এপ্রিল 2025 পর্যন্ত বিরাট কোহলি IPL সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক? অপশন ক দেখো, 10,000 রান পূর্ণ করেছেন, 10,000টি 4 ও ছক্কা মেরেছেন, 5বার শিরোপা অর্থাৎ IPL জিতেছেন, আর উপরে কোনটি নয়। এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে, তিনি কিন্তু 1000টি 4 ও ছক্কা মেরেছেন। দেখো, 15 এপ্রিল 2025
সাল থেকে বিরাট কোহলি আইপিএলে 4 ও ছক্কা সহ 1000-টিরও বেশি রান করেছেন, কিন্তু তিনি এখনও পর্যন্ত 10,000 রান পূর্ণ করতে পারেননি, একটি আইপিএল শিরোপা জিততে পারেননি। কিন্তু এটা বলা ভুল হবে, কারণ 2025-এ আমরা দেখেছি কিন্তু আইপিএলের শিরোপা টাটা আইপিএল যেটা হয় সেটা নিয়েছে আমাদের বিরাট কোহলি, অর্থাৎ আরসিবি। পরের প্রশ্ন, ভারতে পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণীত হয়? 1975, 1978, নাকি 2002, নাকি 1986? তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন ঘ, 1986। বর্ণনা, পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে 23শে মে সংসদে পাশ হয়। 1986 সালে 19শে নভেম্বর থেকে কার্যকরী হয়। অর্থাৎ 1986 সালেই 23শে মে সংসদে পাশ হয়, কিন্তু সেটা কার্যকরী হয় 19শে নভেম্বর। এই আইনে 4টি অধ্যায় এবং 26টি ধারা রয়েছে। এই আইন পাস করার মূল উদ্দেশ্য ছিল ভারতে পরিবেশ সুরক্ষার জন্য জাতিসংঘের প্রচেষ্টাকে বাস্তবায়ন করা। পরবর্তী প্রশ্ন দেখো, নতুন ডকুমেন্ট তৈরির জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? Ctrl+N, Ctrl+O, Ctrl+P, নাকি Ctrl+S? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে Ctrl+N। দেখো, MS ওয়ার্ড এবং MS এক্সেল উভয় ক্ষেত্রেই কিন্তু Ctrl+S টিপলে একটি নতুন ডকুমেন্ট তৈরি করা হয়, আর Ctrl+O দিয়ে একটা নতুন ফাইল খোলা যায়, আর Ctrl+P টিপলে নতুন একটা প্রিন্ট করা যায়। পরবর্তী প্রশ্ন কী ছিল দেখো, ভারত ও ভুটানের সীমান্তের মধ্যে কোন ভৌগোলিক বৈশিষ্ট্যটি প্রধান? সতলুজ নদী, থর মরুভূমি, নাকি হিমালয় পর্বত, নাকি গঙ্গা বদ্বীপ? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হিমালয় পর্বত। দেখো, বর্ণনা কি বলছে, ভারত ও ভুটানের সীমান্ত হিমালয় পর্বত মধ্য দিয়ে গেছে। ভারত আর ভুটানের সীমান্ত কিন্তু হিমালয় পর্বতের মধ্য দিয়ে গেছে। এটি স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে একটি শক্তিশালী নিরাপদ সীমান্ত তৈরি করে। পরের প্রশ্ন ছিল, 2023 সালের মধ্যে ভারতে মোট নগরায়ন জ্বালানি উৎপাদন ক্ষমতা কত হবে? 100 গিগাওয়াট, 300 গিগাওয়াট, 500 গিগাওয়াট, নাকি 280 গিগাওয়াট? তো এটার জন্য সঠিক উত্তর হবে 100 গিগাওয়াট। 2023 সালের মধ্যে ভারতে মোট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষমতা ছিল প্রায় 100 গিগাওয়াট, যার মধ্যে প্রধানত সৌরশক্তি, বায়ু, জৈব শক্তি ও ক্ষুদ্র জলবিদ্যুৎ ছিল। এর মধ্যে সৌরশক্তির অংশই ছিল প্রায় 50 মেগাওয়াট, আর বাকি অন্যান্য ছিল 50 মেগাওয়াট। অন্যান্য যেগুলো ছিল জৈব শক্তি বলো, বায়ু শক্তি বলো, ক্ষুদ্র জলবিদ্যুৎ বলো, এগুলো ছিল বাকিটা। পরের প্রশ্ন হচ্ছে, ডেজার্ট সাইক্লোন সামরিক মহড়া কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ভারত ও পাকিস্তান, ভারত ও আমেরিকা, ভারত ও রাশিয়া, নাকি ভারত ও চীন? তো এটার জন্য সঠিক হতে হবে অপশন খ, ভারত ও আমেরিকা। দেখো, ডেজার্ট সাইক্লোন হলো থর মরুভূমিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত একটি যৌথ সামরিক মহড়া। এর লক্ষ্য হলো দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কৌশলগত সহযোগিতা ও বুদ্ধি দক্ষতা বৃদ্ধি করা। অর্থাৎ যদি আমেরিকা কিছু শিখে থাকে তাহলে সেটা ভারতকে শেখাবে, আর যদি ভারত কিছু শিখে থাকে তাহলে সেটা আমেরিকাকে শেখাবে। এই যে দুই দেশের মধ্যে সেনাবাহিনীর যে প্রশিক্ষণের কৌশলগুলো সহযোগিতা এবং বুদ্ধির মাধ্যমে সেটা বিস্তার করা। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের SDG ভারত সূচক 2023-24 অনুসারে কোন রাজ্যটি সবথেকে ভালো পারফর্ম করেছে? অপশানে ছিল উত্তরাখণ্ড, কেরালা, তামিলনাড়ু, গোয়া। তো এটার জন্য সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। অপারেশন ব্রহ্মা কোন প্রেক্ষাপটে আলোচনায় রয়েছে? দেখো, মায়ানমারে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ অভিযান, নাকি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক মহড়া, নাকি ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নিরাপত্তা মহড়া, বিমান বাহিনীর বিমান যুদ্ধ মহড়া? তো ওটা সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমারে ভারতীয় সেনারা যে, তো এটার জন্য সঠিক উত্তর হবে মায়ানমারে ভারতীয় সেনাবাহিনীরা যে ত্রাণ অভিযান চালাচ্ছে সেটার জন্যই কিন্তু অপারেশন ব্রহ্মা লঞ্চ করা হয়েছে। অপারেশন বোম্বা হলো 28শে মে 2025 তারিখে মায়ানমারের 7.7 মাত্রা ভূমিকম্প যেটা হয়েছিল সেটার জন্য ভারতীয় সেনাবাহিনীরা একটা ত্রাণ পরিষেবা শুরু করে। ঠিক আছে, ভারতীয় সেনাবাহিনী 110 জন মেরিন কর্পস বিমান বাহিনীর কর্মী এবং 60 জন মেরিন কর্পস বিমান বাহিনীর কর্মী মোতায়েন করেছে।